ব্যাপারটা তো সুবিধার মনে হইতেছে না। এইবারই বিধবা বউ, সুন্দরী, যুবতী, রমেলের মাঝে মাঝে এইবারে আসা যাওয়া আমার কেমন কেমন জানি মনে হয়। বুঝবার পারছি চুল তো আর এমনি এমনি পাকে নাই। ওই বিধবা বউর সাথে রমেলের ইটিস পিটিস চলতেছে। কয়দিন আর ইটিস পিটিস করবা? দাঁড়াও, সুযোগ বুঝতে কোপটা মাইরা দিয়ে আসি। আমি রমেলের বউর কাছে যাইয়া এই কাহিনী কি একটু কইয়া আসি। আমার আবার কিলিক বাজাইতে না সেই ভালো লাগে। থাকো থাকো, গল্প করো, বাড়ি গেলে টের পাইবা কত ধানে কত চাল। খিরে মা, কেমন আছোস? এই তো ভালোই আছি। তুমি কেমন আছো? ভালোই তো আছিলাম, কিন্তু এলাকার যা ঘটনা দেখতেছি তা দেখে আর ভালো থাকতে পারতেছি না। কি কও? এলাকায় আবার কি হইছে? এলাকায় কি হইল? চোখ কি কানা? চোখ মিলে তাকায় দেখতে পারো না? আচ্ছা, অত কথা বাদ দে, আসল কথায় আসি। রমেল কই? ও তো একটু বাহিরে গেছে। ও, বাইরে গেছে। কোন জায়গায় যায়, কি করে, খোঁজ খবর রাখো না? কি কও? খোঁজ খবর রাখার কি দরকার? পুরুষ মানুষ বাইরেতে যাইবই। আর চাচি কি হইছে আমার একটু খুলে কও তো। তোমার কথা শুনে আমার যেন কেমন খটকা লাগতেছে। কি আর কমু, সি সি সি, কইতে না আমার আবার শরম করতেছে, কিন্তু না কইও পারি না। তোমারে আমি মায়ের মতো দেখি, তাই তো কই বেড়াইছি। ওই যে বিল্ডিং ওয়ালা ওই বাড়ি, এটা যুবতী মাই আছে না, ভারে বিধবা, ওই মাইয়ের বাড়ি ঘন ঘন যাতায়াত করে। বুঝই তো, সুন্দরী, যুবতী, সুন্দরী মাইয়া দেখলে ছেলেরা তো আবার বসিতে সিট মাইরা থাকে, কোন সময় টিপ দেয়। টিপ দিলেই তো হইয়া গেল, বুঝো নাই? তাই কইতেছি কি, নিজের স্বামীডারে একটু দেখা শুইনা রাইখো, পরে কিন্তু পস্তাইবা। আমি কইয়া গেলাম, আমার আবার এসব ভালো লাগে না। কারো দুঃখ কষ্ট কান্না আমি সইতে পারি না, তাই মনে করলাম একটু কয়ে যাই। আরে চাচি, তুমি এগুলো কি বলতেছো? আমি রোমেলরে খুব ভালো করে চিনি। আর ও আমার স্বামী, আমি ওর অনেক ভালোবাসি। আর আমি এটা ভালো করে জানি যে ও আমারে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে খারাপ দৃষ্টি কখনো দিতে পারে না। তুমি এগুলো বললো না তো। এই তো মাইয়া মানুষের দোষ, স্বামী রে মাথা মুকুট কইরা রাখে, আরে ছেলে মানুষ বিশ্বাস করতে নাই। আমি ভালো বুঝা কইয়া গেলাম, বাকিটা তোমার ব্যাপার। আচ্ছা, পানও দিলা না, চলে যাই। আর আমার কথা যদি বিশ্বাস না হয়, তো যাই একটু দেখে আইসো। চাচি এটা কি কয়ে গেল? চাচি কি কথাটা সত্যি কইলো? আবার এমনও তো হইতে পারে চাচি আমাদের মধ্যে ঝামেলা বাজানোর জন্য মিথ্যা কথা কইছে। আচ্ছা, উনি মিথ্যা কথা বললে ওনার লাভটা কি? এমনও তো হইতে পারে যা কিছু কইছে সব কিছুই সত্যি, আবার আমারে বললো দেখে আসতে। আমি কি জানো? না, যাই, যাই দেখে আসি। সত্যি মিথ্যা সবকিছু বোঝা যায়। যাই তো। ভাবি, আসলে আপনারে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নাই। আজকে আমাদের বন্ধু আমাদের মাঝে নাই, কিন্তু তাই বইলা আপনি এইভাবে দিনের পর দিন নিজেরে কষ্টে রাখবেন,
নিজের চেহারা খাওয়া দাওয়ার দিকে তো নজর দিতে হইব। আল্লাহর কাছে নামাজ পড়েন, দোয়া করেন, আল্লাহ যেন আমার বন্ধুরে বেহেশতে নসিব করে। সব থেকে বড় কথা, আপনার গর্ভে তো আমার বন্ধুরই সন্তান। নিজের কথা চিন্তা না করেন, অন্তত আপনার গর্ভের সন্তানের কথা চিন্তা কইরা খাওয়া দাওয়াটা করেন। ভাইজান, আপনারা আমার সান্ত্বনা দিলে কি সে কখনো ফিরে আসবে? সে আর কখনোই ফিরবে না। আন্দোলনে তো আপনারা সবাই গেছিলেন, সবাই সুস্থভাবে বাড়িতে ফিরে আসছেন। আপনাকে সন্তানের মুখে হাসি ফুটছে, বাবা মায়ের মুখে হাসি ফুটছে, পরিবারের মুখে হাসি ফুটছে, আপনার বউয়ের মুখেও হাসি ফুটছে। কিন্তু আমার স্বামী, সে তো আর কখনো ফিরে আইব না। ভাবি, আমাদের বন্ধুরে আপনি আর লাশ কইবেন না। ও লাশ না, ও একটা বীর যোদ্ধা। ও শহীদের মর্যাদা পাইছে। এই দেশের জন্য ও আন্দোলন করছে। সত্যি তো, এই বুকের মধ্যে তো আমারও গুলি লাগতে পারতো, কিন্তু লাগছে আমার বন্ধুর। জানেন ভাবি, আমাদের বন্ধু কত বড় বীর আছিল। আমরা যখন রাস্তায় আন্দোলন করতে নামছি, আমার বন্ধু আমাদের রাইখা নিজের শার্টের বুতাম খুইলা রাস্তার মাঝখানে 2 হাত মাইলা শত্রুর সামনে, বন্দুকের সামনে চিৎকার দিয়া কইছে, এই দেশটা আমার, আমি স্বাধীনতা চাই, আমারে স্বাধীনতা দাও। ওই হায়নাদের বুক কাঁপে নাই, হাত কাঁপে নাই, একটু মা হয় নাই। আমার বন্ধুর বুকে গুলি চালাইছে, ঝাঁঝরা করে দিছে। আমার বন্ধু পিছপা হয় নাই, তবুও দাঁড়ায় আছিল। আমার বন্ধুরে নিয়ে এখন আমার গর্ব হয়। আমার বন্ধু মারুফ, মারুফ আমার বন্ধু। দেশের মানুষের স্বাধীনতা পাওয়ানোর জন্য আন্দোলনে যে শহীদ হইছে, তাই আমার কোনো আফসোস নাই। আল্লাহর কাছে শুধু আমি দোয়াই করি যেন আল্লাহ ওরে জান্নাত নসিব করে। কিন্তু আমার গর্ভের সন্তানের কি হইব? ও যখন ভূমিষ্ঠ হইব, তখন তো চাইলে ওর বাবার আর দেখতে পারবো না। ও যখন ওর বাবার কথা জিজ্ঞেস করব, আমি ওরে কি বলবো? আমার কাছে তো তখন আর কোনো উত্তর থাকবে না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তবে হ্যাঁ, আমি আমার সন্তানরে ওর বাবার আদর্শে বড় করব। ঠিক যেমন ওর বাবা ছিল, আমি ঠিক ওর বাবার মতো করে ওরে মানুষ করব। ভাবি, কইতাছিলাম, মানে বাড়িতে কি বাজার সদাই কোনো কিছু আছে? মানে আমি তো বাজারের দিকেই যাইতাছি, আপনি যদি কইতেন মানে কি কি বাজার সদাই লাগবো, আমি বাজার করে নিয়ে আসতাম। যেটা আপনার ভালো মনে হয় আপনি সেটাই কইরেন। ঠিক আছে, আমার আর কইতে হবে না। কি কি লাগে আমি বাজার থেকে নিয়ে আসবো না। আপনি রান্নাঘরে যে রেডি হন। কই যাও? ওই একটু সামনে কাজ আছে, সামনে যাই। হাতে কি তোমার? কিছু না। কিছু না মানে? আমি তো দেখতে পাচ্ছি তোমার হাতে বাজার। আমি তো তোমাকে বাজার করতে বলিনি। বাজার তুমি কার জন্য করে নিয়ে যাচ্ছ? আসলে তা না, হয়েছে কি, তুমি তো জানো আমাদের বন্ধু
মানে মারুফ তো শাহাদত বরণ করেছে, তো ওর ফ্যামিলি অনেক কষ্টের মধ্যে আছে, তাই বন্ধু হিসাবে তো আমার একটা কর্তব্য আছে, তাই না? তাই জন্য ওদের পরিবারের জন্য কিছু বাজার সদাই করে নিয়ে যাচ্ছি। খবরদার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টাও করবে না। তুমি কি মনে করেছো আমি কিছু জানি না? আমার কানে কিছুই আসে না? তুমি বন্ধুর ছুতা দিয়ে ওই বিধবার বাড়িতে যাওয়া আসা করবা, তুমি কি মনে করেছো এগুলো আমি কিছু বুঝি না? হ্যাঁ, এখন আমাকে আর ভালো লাগে না, ঠিক না? এখন ওই বিধবাকে ভালো লাগে, আমি পুরনো হয়ে গিয়েছি। চুপ, আর একটাও কথা বলবে না। তোমার এই চিৎকার শুনলে না আশপাশের মানুষের কাছে আমার আর মান সম্মান থাকবে না। ও, এখন তোমার খুব মান সম্মান চলে যাইতেছে। আরে তুই তো একটা লুচ্চা বেড়া, তোর মতো লুচ্চা বেড়া আবার কিসের মান সম্মান রে? তুমি আমার গায়ে হাত তুললা, তা ওই বিধবা মহিলার জন্য? এই কই যাস? আমার আর ভাল লাগে না তোর, তাই না? এখন তোর ওই বিধবা মহিলারে ভাল লাগে। আমিও দেখমু তুই এই প্রেম লীলা কতদিন চালাই যেতে পারোস, আমি এর শেষ দেখে জানমু। মনিকা তাড়াতাড়ি চলো, ওদিকে সালিশের লোকজন আবার বসে আছে, ওই সালিশটা সেরে আরেকটা সালিশে যেতে হবে আমাকে। আসসালামু আলাইকুম মাদবর চাচা। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে জানো? চাচা আমি রমিলের বউ। ও আচ্ছা আচ্ছা, বলো তো কোথায় যাচ্ছ? চাচা আমি আসলে আপনাদের বাড়িতেই যাইতেছিলাম আপনার সাথে একটু দেখা করতে। আপনার কাছে একটা বিচার দেওয়ানের আছে আমার। ঠিক আছে বলো, কি বিচার তোমার? চাচা আপনি তো শহীদ মারুফরে ভালো করেই চিনেন। কি? ওই যে আন্দোলনে যে শহীদ হয়েছিল ওই মারুফের কথা বলতেছে। দূর, কিসের আন্দোলন আবার কিসের শহীদ? আরে পুলিশের সাথে লাগতে গিয়ে পা পিছলে গিয়ে পুলিশের ফাঁকা গুলিতে মারা গেছে, এ আবার শহীদ কিসের? তা কি হয়েছে বলো? চাচা ওই মারুফের বউ যে বিধবা বউ আছে না, উনি না আমার জামাইয়ের সাথে পরকিয়া করে। আমার জামাইরে যা কয় আমার জামাই তাই শুনে। আমার জামাই তার জন্য বাজার করে আয়না দেয়। আমার সংসারে একটু শান্তি নাই, আমার সাথে অনেক খারাপ আচরণ করে। এই মারুফটা একটা খবিশ ছিল, ওর বউ বোধহয় এরকমই হবে। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না মা, আমি বিষয়টা দেখছি। চাচা জানেন ওই বিধবা মহিলা আমার জামাইরে যে কি জাদু করছে, সে সারাক্ষণ আমার জামাইরে আসলে বাইন্ধে রাখে, আমার কোনো কথাই শুনে না। আজকে আমার গায়ে হাত পর্যন্ত তুলছে। আমি ওই মহিলার কথা কইছি বইলা। আপনি তো এই এলাকার মাতবর, আপনি এর একটা সুরেখা করেন। ওই মহিলা যেন এরপর আর কোনো পুরুষ মানুষ এমনি ফাঁসাইতে না পারে, আর কারো সংসার যেন ভাঙতে না পারে। এমনিতেই ও বিধবা মহিলার সঙ্গে পরকীয়া করে, তারপরে আবার উল্টা তোমারই গায়ে হাত তোলে। ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না, তুমি বাড়িতে যাও, আমি এর বিচার সঠিকভাবেই করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনিকা, জি স্যার। মারুফের বাড়িতে চলো। স্যার আরেক জায়গায় আপনার সালিশ আছে, সেখানে লোকজন আপনার জন্য ওয়েট করছে। আরে ওই সালিশের লোক সারা দিন বসে থাকবে, এটা আমার প্রথম কাজ। চলো। ঠিক আছে। স্যার হ্যাঁ কোথায় হারিয়ে গেলেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে কেন? না মানে আপনি তো জানেন যে এটা আমার বন্ধুর বাসা, মানে একটু বাজার সদাই নিয়ে আসছিলাম আর কি। বন্ধুর বাসা তাই না? দুটো বেগুন, একটা চাল কুমড়া, হাফ কেজি চাল নিয়ে আসছো বন্ধুর বাসায় না? ও তোমার বন্ধু? আরে ও একজন শহীদ, শহীদের স্ত্রীও। ওর এত অমর্যাদা তোমার দ্বারা কেমনে হচ্ছে? এর সঙ্গে পরকীয়া করতে তোমার লজ্জা করে না? তোমার ঘরে না সুন্দরী একটা বউ, আজকে তোমার বউ এসে আমার কাছে নালিশ দিয়ে গেছে তুমি এই বিধবার সঙ্গে পরকীয়ায় লিপ্ত। শোনো, আমি কেরামত আলী মাতবর, আমার এলাকায় এইসব অনাচার চলবে না, বুঝতে পেরেছ? মাদবর সাহেব আপনি যেটা কইতাছেন এটা কিন্তু ঠিক না। চুপ! একটা কথা বলবে না, এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাবে। আর একটা কথা শোনো,
আর যদি কখনো এই বাড়িতে আসো তাহলে তোমার মাথা নেড়ে করে ঘোল ঢেলে পুরো এলাকা আমি ঘোরাবো। যাও এখান থেকে বেরিয়ে যাও। আরে এত সুন্দর সোনার প্রতিমার মতো রূপ কালি হয়ে যাচ্ছে। দেখো তুমি তো বীর শহীদের স্ত্রী, তোমার মর্যাদাও শহীদের মর্যাদার মতোই আমাদের কাছে। আরে তোমার এখানে থাকা মানায় না, বুঝতে পেরেছো? শোনো, তুমি কোনো চিন্তা করো না, আজ থেকে তোমার সব দায়িত্ব আমার, বুঝতে পেরেছো? মনিকা, এক্ষুনি মেজরকে ফোন করো, করে 2 বস্তা চাল, ডাল, চিনি, যা যা লাগে আনাজপাতি সব এখানে পাঠিয়ে দাও। এই সামান্য দুটো তরকারির কষ্টে আমার আর সহ্য হচ্ছে না। শোনো, কোনো চিন্তা করো না, আমার না। তুই কি মাতবর নাকি লুচ্চা? হ্যাঁ, তুই কি মনে করছিস তোর কাছে দুটো বাজার নিয়া আমি আমার নিজের শেষ করে দেবো? হ্যাঁ, বাইরা যাচ্ছি পিএস সব ব্যবস্থা। এই চল 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 চল। তোর পিএস এর কিচ্ছু ব্যবস্থা করতে হইব না। বন্ধু, আমার কেন জানি মনে হয় এই মাতবরের দিয়ে কোনো বিচার কোনোদিন সুষ্ঠু হয় না। আমার মনে হয় এই মাতবরের দিয়ে বিচার না করে চল অন্যভাবে বিচার করি। আরে ঠান্ডা হও, ঠান্ডাভাবে কথা বলা আসবে। চলে আসছি। নমস্কার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন সবাই, বসেন। তারপর বলেন সবাই, কি আপনাদের সমস্যা? মাদবর সাহেব, কি আর বলবো, এর আগে অনেকবার আপনাকে বলেছি আমাদের সমস্যার কথা, কিন্তু আপনি কখনো আমাদের সমস্যার সমাধান করেননি। শুধু বারবার বলেছেন যে আমরা যেন একসাথে বসবাস করি, একই গ্রামে থাকি আমরা। এই যে আমাদের গণেশ কাকা আমাদের মসজিদের পাশে পাঠা বেঁধে রাখে, অনেক গন্ধ হয়, আর ওই পাঠা বেঁধে রেখে বোকা বাড়ি বেঁধে ফেলেছে। আর এই বোকা বাড়িতে অনেক ছাগল আসে, পাটি ছাগল নিয়ে এসে যাই হোক টাকা ইনকাম করে। আর এই কাজটা তো উনি চাইলে অন্য জায়গায় করতে পারে। আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমি বা আমরা সবাই মিলে আপনার কাছে অনুরোধ করতেছি, প্লিজ আপনি একটু সমাধান করে দেন আমাদেরকে, যেন উনি এই মসজিদের কাছ থেকে এটা সরিয়ে নিয়ে যায়। ওনার আরও জায়গা আছে, আরও জমি আছে, সেখানে নিয়ে যায়। প্লিজ আপনি আমাদের অনুরোধটা প্লিজ রাখবেন। গণেশ, তোমার এই বিষয়ে কি বলার আছে? মাতবর সাহেব, আমি আপনার কাছে আগেও কয়েকবার বিচার দিছি। আমাদের মন্দিরের পাশে মুরাদের যে জমিটা আছে, এটা পরিষ্কার করতে যায়, এটার যত ময়লা আবর্জনা সব আমাকে মন্দিরের ভিতরে ফেলায়। এই মন্দিরের ভিতরে ফেলাইতে যাইয়া আমাকে প্রতিমার উপরে, কালিমার উপরেও ফেলাই দেয়। মাতবর সাহেব, আমরা সংখ্যালঘু মানুষ, কিছু কইতেও পারি না, সইতেও পারি না, তাই আপনার কাছে শরণাপন্ন হইলাম, আপনি এটার একটা সুষ্ঠু সমাধান করে দেন। আমাকে শুনিলে নিজের চোখে দেখছে মাতবর সাহেব, শুধু ময়লা আমাকেও জায়গা পারে না, আমাকে প্রতিমা আছে না মাতবর সাহেব, এই প্রতিমার গায়েও পারে। তো মাতবর সাহেব, আমাকে প্রতিমার গায়ে যদি ময়লা পড়ে, তা মাতবর সাহেব বুঝে নেই তো আমাদের কত কষ্ট লাগে। মাতবর সাহেব উনি যা বলছে সব মিথ্যা কথা বলছে, একেবারে মিথ্যা কথা বলছে। আমরা সব সময় আমাদের জমিতে কাজবাজ করি, ঠিক আছে, কিন্তু আমরা সেফে কাজ করি। আমরা চাই না অন্য কারো ক্ষতি হোক, অন্য কারো কোনো কিছু হোক বা অসুবিধা হোক, আমরা আমাদের মতো করে কাজ করি। কাকা, আপনি মিথ্যা কথা বলবেন না, মাতবর সাহেব আছে, ওনাকে সত্য কথা বলুন। আর আপনি আপনার কাজটা ঠিক করছেন না, আবারও বলছি। আরে থামো তোমরা, এরকম হট্টগোল করে কথা বললে আমি তোমাদের শুনবই বা কি, আর কি সালিশ করব? মুরাদ। জি মাতবর সাহেব, বলেন। আমি যে সালিশ করব সেটা তুমি মানবা? সঠিক বিচার হলে তো মেনে নেওয়াই যায়। ঠিক। এই তুমি চুপ করো। ময় মুরব্বির সামনে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষাও তো তোমার নাই। আচ্ছা মুরাদ, শোনো, তোমার যে জমি আছে মন্দিরের পাশ থেকে তোমার জমি পর্যন্ত, শেষ সীমানা পর্যন্ত একটা টিনের বেড়া দিবা, তাহলেই তোমার লোকজন আর ওই জমিতে ময়লা ফেলতে পারবে না, ঠিক আছে?
আর গণেশ, তুমি মসজিদের যে জায়গা সেটা ছেড়ে তোমার জায়গা বরাবর তুমি একটা টিনের বেড়া দেবে, ঠিক আছে? তাহলে তো সমস্যার সমাধান হয়েই গেল। তোমাদের ময়লাও গেল না মন্দিরে, আর তোমাদেরও দেখতে হলো না বোকাবাড়ির কারবার। মাতবর সাহেব, আপনি এটা কি বলছেন? আচ্ছা ঠিক আছে, আমরা মেনে নিলাম যে উনি অভিযোগ করেছে ওনার মন্দিরে বা ওনার ওই মন্দিরের আশেপাশে আমাদের জমি থেকে ময়লা যায় বা আমাদের কাজের লোক ফেলে। ঠিক আছে, মানলাম। আমরা ঘেরাও করব বা আমরা বেড়া দিব, আমাদের ময়লা আর যাবে না। কিন্তু আপনি যে বললেন মসজিদের সাথে ওনার জমি, সেটাতে বেড়া দিলে কি গন্ধ যাবে বলেন? এই চুপ, বেশি কথা বলো না। তোমরা যদি বিচার করবে আমাকে ডেকেছো কেন? হ্যাঁ, জানতাম, আমরা খুব ভালো করে জানতাম আপনাকে দিয়ে আমাদের কখনো কোনো সুষ্ঠু বিচার হয় নাই, আজকেও হবে না। আমাদের বিচার আমরাই করে নিব। স্যার, এরা কিন্তু রীতিমতো আপনাকে অপমান করে গেল। অপমান করে গেল না? আরে এই ছেলেটা, এই ছোকরা, পাঞ্জাবি পায়জামা, মাথায় টুপি, এই বেটা কি করে? ইসলামিক না ফেসলামিক কি একটা আন্দোলন করে। আরে আমারও সুযোগ আসুক, ওরে এমন সাইজ করব ও আর উঠে দাঁড়াতে পারবে না। শোনো গণেশ, তোমরা কোনো চিন্তা করো না, এই সনাতনীদের পক্ষে আমি সারা জীবন ছিলাম, আপনারা কোনো চিন্তা করবেন না, ঠিক আছে? ওর ব্যবস্থা আমি করব। চলো। কি ব্যাপার স্যার, এত রাত হয়ে গেছে আপনি এখনো ঘুমাননি? আরে এত রাত জেগে থাকলে তো আপনার শরীর খারাপ করবে। আমার শরীর তো এমনি খারাপ হয়ে গেছে মিস মনিকা। আমি আমি কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না। যে করেই হোক জমিলাকে আমার চাই, ও না হলে আমি আরো অসুস্থ হয়ে যাব। তাহলে কি সত্যি আপনি জমিলার প্রেমে পড়েছেন স্যার? মিস মনিকা, আপনি কি মনে হচ্ছে আমি আপনার সঙ্গে মাস্কারা করছি? কেন বিশ্বাস হবে না স্যার? অবশ্যই বিশ্বাস হচ্ছে, কিন্তু আপনার ঘরে পাঁচটা মানে আপনি কি করতে চান সেটা আমাকে খুলে বলেন। আচ্ছা মনিকা, জমিলাকে যদি আমি ৬ নাম্বার বউ বানাই তাহলে কি সমাজের কাছে আমি হেয় প্রতিপন্ন হব নাকি? কি যে বলেন না স্যার, আপনি হচ্ছেন এই গ্রামের মাতবর, মানে এই গ্রামের সবার মাথা। আপনি ৫টা জায়গায় 10টা বিয়ে করলে কারো তো কিছু যায় আসে না, কে কি বলবে বলেন? আপনি মাতবর না। তাহলে এখন কি করা যায়? স্যার, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি বলেন? বুদ্ধিটা হচ্ছে, জমিলা সুন্দরী, সে কিন্তু বাড়িতে একা থাকে। আপনি যদি চান তার বাড়িতে গিয়ে মনের কথা আদান প্রদান করতে পারেন। এটা তো খুব ভয়ঙ্কর ব্যাপার। জানাজানি হয়ে গেলে তো আমার মান সম্মান কিছুই থাকবে না। স্যার, আপনি কোনো চিন্তা করেন না, মিস মনিকা থাকতে আপনার কোনো ক্ষয়ক্ষতি বা সম্মান নিয়ে টানাটানি কখনো হতে দেব না। মিস মনিকা, ভালো করে ভেবে দেখেছেন তো? কোনো সমস্যা হবে না তো? না স্যার, কোনো সমস্যা হবে না। আর দেরি করেন না, চলেন। আচ্ছা ঠিক আছে, চলো। আপনি এত রাতে আমার বাসায়? জমিলা, বিশ্বাস করো, তোমাকে দেখার পর থেকে না আমি আমি খাওয়া দাওয়া নাওয়া সব ভুলে গেছি। আমি তোকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই জমিলা। আমি চাইলেই তোমাকে অন্যভাবে নিতে পারতাম, কিন্তু না,
আমি তোমাকে সেভাবে নেব না। আমি আমি তোমাকে 6 নম্বর বিবি বানাবো। অবশ্য তুমি চাইলে আমি সব বিবিকে তালাক দেব, শুধু তুমি রাজি হয়ে যাও। দেখুন, আপনার কিন্তু বোঝা উচিত আমি 4 মাসের অন্তঃসত্ত্বা, আর আপনি আমাকে কখন কি বলছে তা আপনি নিজে বুঝতে পারছেন। আমি আপনাকে বিয়ে করব না তো করব না, বলেছি তো বলেছি। রাত হয়েছে, এখন এখান থেকে চলে যান। ও, আমি এতক্ষণ ধরে ভালো মানুষের মতো কথা বললাম দেখে তোমার কানে গেল না? না, সন্তানের দোহাই দিচ্ছ আমাকে না? এই, আমি তোকে কলঙ্কিত করে মাথার চুল নেড়ে করে ঘোল ঢেলে সারা এলাকায় ঘোরাবো, তখন খুব ভালো হবে না? আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। আপনি কি এখান থেকে যাবেন নাকি আমি লোকজন ডাকবো? আমি যাচ্ছি, তবে কথাটা মনে রাখো, আমি আবার আসব, মাথায় রেখো। এখন আমি কি করব কিছুই তো বুঝে উঠতে পারছি না। ভাইজান, ভাইজান বাড়িতে আছেন? ভাইজান, কি ব্যাপার? তুই এখানে কি করছিস? হ্যাঁ, এত রাতের বেলায় আমার বাসায় কেন এসেছিস তুই? ও, বুঝতে পেরেছি, আমার স্বামী আজকে তোর সাথে দেখা করেনি, এই জন্য নাগরের সাথে দেখা করার জন্য চলে এসেছো। আহা, কি প্রেম! এই, তোর কি একটু লজ্জা করে না? তুই আমার সংসারটা এভাবে কেন নষ্ট করছিস? নিজের স্বামীকে তো খেয়েছিস, এখন আমার স্বামীকে খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস, তাই না? তোদের মতো কিছু মেয়েদের জন্য না আমরা কোনো মেয়ে সংসার করে শান্তিতে থাকতে পারি না। কেন কেন এমন করছিস? আমার পিছনে কেন এভাবে লেগে আছিস তুই? হ্যাঁ, এই কি হয়েছে? চিল্লাচিল্লি! আরে ভাবি, আপনি এত রাত্রে আমার বাসায়? বুঝতে পারছো না কেন এসেছে? তোমার সাথে দেখা করতে এসেছে। তার প্রেম যে উতলে উঠেছে, তোমাকে দেখতে পায়নি সারাদিন, খুব দেখার ইচ্ছা হয়েছে, তাই না? চুপ থাকো! রাত হয়েছে, আশপাশে মানুষজন আসে, শুনলে মুখে ঝামা ঘষে দিয়ে যাবে। ভাবি, ওর কথা কিছু মনে করবেন না। কি হয়েছে? এত রাত্রে আমার বাড়িতে কেন আইছেন? আপনি কান্না করতেছেন কেন? কি হলো, কথা কইতেছেন না কেন? আপনার চোখে পানি কেন? ভাইজান, সেদিন যখন আপনি আমাদের বাড়ি থেকে চলে এলেন, তারপরে মাতব্বর আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমারে কুপ্রস্তাব দিছে, তখন আমি তারে বাড়ির থেকে বাইর করে দিছি, কইছে আমার বাড়িতে আর আসবেন না। তারপরে কিছুক্ষণ আগে আমি দরজা বন্ধ করে ঘুমাইতেছিলাম, মাতব্বর আমার ঘরের সামনে দরজা টাক দিতেছিল। আমি যখন দরজা খুললাম, সে আমারে কয়, চলো তোমার আমি বিয়ে করব, আমি তোমার আবার 6 নাম্বার বউ বানাবো, আমি তোমার নিয়ে সুখের সংসার করব। আমি তারে অনেক কিছু বললাম, আমি বললাম আমি আপনারা বিয়ে করবো না, আপনি এখান থেকে যান। কিন্তু সে আমারে কয়, আমি যদি তারে বিয়ে না করি তাহলে নাকি সে আমার সর্বনাশ করব। গ্রামের সবার সামনে আমার অপমান কইরা মাথায় গোল ডাইলা এই গ্রাম ছাড়া করব। তারে আমি এত করে কইলাম, আমি 4 মাসের অন্তঃসত্ত্বা, আমার নিয়ে আপনি কিছু বললেন না, আমার সর্বনাশ কইলেন না। কিন্তু না, সে আমার সাথে যেসব কথা বললো, আমি তাড়াতাড়ি করে ওখান থেকে চলে এলাম। ভাই, আপনি ছাড়া আমার কেউ নাই ভাই। আমার স্বামী বইরে যাওয়ার পরে সব বেটা মানুষ খেলে আমার দিকে কোন নজর দেয়, একমাত্র আপনি আমার বোনের চোখে দেখছেন। ভাইজান, আপনি এর একটা ফয়সালা করেন, না হলে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই। আপনি কান্দেন, চোখের জল মুছেন। শুধু আপনি না, এই গ্রামের অনেক মহিলার লগে এই বজ্জাত খারাপ কথা কয়। আমি সব জানি, আমি প্রতিবাদ করতে চাইছিলাম কিন্তু পারি নাই, কারণ এই সমাজের মানুষ আমার কথা বিশ্বাস করবো না, করবে হের কথা। আপনি যদি সাক্ষী হন না, এর বিচার আমি কইরা ছাড়ব। আপনার আমি কথা দিতেছি,
আমি এর সঠিক বিচার আপনারা দিব। শুনলা তো? হে আমার বন্ধু বউ, হে আমার আপন বোন, তার লগে আমার কোনো খারাপ সম্পর্ক নাই। এই মাতবর তোমার কানের মধ্যে বিষ ঢালছে, এলাকার মানুষের সামনে নিজের মহৎ বানায়া আমাদের সংসারটা নষ্ট করার চেষ্টা করছে। তুমি যার কাছে নালিশ দিছিলে না, শুনলা তো? শুনলা তো তার কথা? ভাবি আপনি চিন্তা করেন না, যাও ভাবির এনে সামনের দিকে আগাও, আমি দরজাটা বন্ধ করে আসতেছি। ভাবি যান। ঠিক আছে, ভাবি আসো। কিরে, তোর কোনো খোঁজ খবর নাই? তোর বাড়িতে গেছি তোরে খোঁজ করতে, তোরে পাইলাম না, তোরে ফোন দিলাম, তুই ফোন ধরস না, ঘটনা কি? কেন, কি হয়েছে? কি আর হইব, আমাদের মাতবর সে কি করছে জানিস? আমি তো তোরে কিচ্ছু কই নাই। আমাদের বন্ধু আজ কয়দিন হলো শহীদ হয়েছে, আমাদের ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তার জীবন দিছে। আমাদের কি দায়িত্ব না তার পরিবারে দেখার, তার বউরে দেখার? আমি আমি মারুফের বউয়ের জন্য কিছু বাজার সদাই নিয়ে গেছিলাম, মাতবর আমার সাথে অপমান কইরা ওই বাড়ি থেকে বাইর করে দিছে। গতকালকে কি করছে জানিস? গতকালকে রাত্রে বেলা মারুফের বউয়ের ঘরে যে টুকা দিছে, খারাপ প্রস্তাব দিছে। কি বলতেছিস? মানে মাতবর, মানে আমাদের মাতবর এই কাজটা করতে পারে? মানে আমার বিশ্বাসই হইতেছে না। তুই যে বলছিস, আমার কান বিশ্বাস করতে পারতেছে না। মানে এইরকম একজন মানুষ, বয়স্ক মানুষে যে এই কাজটা কিভাবে করতে পারে, আমি সত্যি বিশ্বাস করতে পারতেছি না। বিশেষ কেন করবি না? মাতবরের চরিত্র দেখছিস? আজ বাদে কাল সে মইরা যাইব, সাথে করে নিয়ে ঘুরতেছে একটা লেডিস অ্যাসিস্ট্যান্ট। তেলে জলে কত বিষ খায় না, ঘি আর আগুন যদি এক জায়গায় থাকে না, এটা গইলা এক জায়গায় হইবই। মাতবরের চরিত্র সম্পর্কে যদি এখন আমি গ্রামের লোকের ডাইকা কই না, কেউ আমার কথা বিশ্বাস করবো না। আমরা যেমন এই দেশটারে স্বাধীন করছি, আমার বন্ধু জীবন দিয়া এই সার্বভৌমত্বরে রক্ষা করছে, আমাদের ইসলাম প্রতিষ্ঠা যেহেতু আমরা নিজেরা করছি, এই গ্রামটারও আমাদেরই বাঁচাইতে দেব। বন্ধু, এই মাতবর যদি আর কিছুদিন এমনি করে চলতে থাকে না, এই গ্রামের কোনো মাইয়া, এমনকি আমাদের মা বোনেরা সেফ থাকবো না। বন্ধু, তুই এর একটা বিহিত কর। আচ্ছা শোন, তুই বাড়িতে যা, এই মাতবর রে আমি দেখছি। কি ব্যাপার, তুমি আমার বাড়িতে কি করো? কোনো প্রয়োজন নেই, তবে আপনি বলেন জমেলা ভাবির সাথে আপনার সম্পর্কটা কি? তোমাকে কৈফিয়ত দিতে হবে আমার? অবশ্যই অবশ্যই আপনার আমাকে দিতে হবে। আপনি রাত নেই দিন নেই জমেলা ভাবিকে ডিস্টার্ব করেন, তাকে আপনি কুপ্রস্তাব দেন, কেন দেন বলেন? বলেন আমাকে। জমিলাকে আমার ভালো লেগেছে, আমি ওকে বিয়ে করব, আমার ষষ্ঠ বিবি বানাবো তাকে, তাতে তোমার আপত্তি কিসের? মাতবর সাহেব, আপনি এগুলো কি বলছেন? হ্যাঁ, আপনার মাথা ঠিক আছে? আপনি আজ বাদে কাল মরে যাবেন, আপনার বয়স হয়েছে, এক পা কবর হয়ে গেছে, আপনি বলছেন আরেকটা বিয়ে করবেন? পাঁচটা বিয়ে করেছেন আপনি, 6 নম্বর বিয়ে করারও প্ল্যান করছেন। আর আপনি এই যে একটা পিএস রেখেছেন, তা মহিলা পিএস, আপনি এগুলো বলতে লজ্জা লাগে না? একটু লজ্জা লাগছে না? আপনার কি মরণের ভয় নেই? এই চুপ! মহিলা পেঁয়াজ বলছো কেন? ও আমার উপদেষ্টা। কি বললেন? উপদেষ্টা? এই যে আপনাদের মতো মানুষের জন্য না এরকম উপদেষ্টা থাকে। এই যে আপনারা কেন এমন করেন? এই যে আমি আমার বন্ধু বান্ধব সবাই মিলে আন্দোলন করছি, একটা ইসলামের আন্দোলন করছি। কেন করছি? আমাদের মা বোনেরা যেন সেফ থাকে, আমরা যেন স্বাধীনভাবে চলতে পারি, আমরা যেন আমাদের বাক স্বাধীনতা পাই, আমরা আমাদের মতো নির্ভয়ে চলতে পারি। কিন্তু আপনারা কেন এগুলো করছেন? আরে রাখো তোমার লেকচার, তোমাদের আন্দোলন ফান্দোলন, এইসব আন্দোলন ফান্দোলন দিয়ে কোনো কিছুই হবে না, কাঁচকলাটাও ছিঁড়তে পারবে না। মাতবর সাহেব, আপনি যেভাবে চটাং চটাং করে কথা বলছেন, আপনার না মরণের ভয় চলে গেছে। আপনি তো 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়েন না। 5 ওয়াক্ত নামাজ পড়লে না, আল্লাহর ভয় মনের মধ্যে থাকলে এভাবে কথা বলতে পারতেন না। নামাজ মানুষ কেন পড়ে? দিলকে পরিষ্কার করার জন্য। আর যার দিল পরিষ্কার তার নামাজ পড়ার কি দরকার? কি বললেন? মানে মন পরিষ্কার থাকলে নামাজ পড়তে হয় না? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কিছু কথা বলি শোনাই। আমরা যে প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে যে আমরা অজু করি, পরিষ্কার হই, কেন হই বলেন তো? অজু করো পবিত্র হওয়ার জন্য। এক্স্যাক্টলি,
আমি আপনার কাছে এটাই শুনতে চেয়েছিলাম। আমরা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে অজু করি, পাক পবিত্র হই, হয়ে আল্লাহর ঘরে মসজিদে গিয়ে নামাজ পড়ি, নামাজ আদায় করি। আল্লাহ আমাদের জন্য নামাজ ফরজ করে দিয়েছে। আপনি কি বলছেন মন পরিষ্কার থাকলে নামাজ পড়তে হয় না? হাউ ফানি! আপনার কাছে আমার এগুলোও শুনতে হচ্ছে? এই চুপ! আর লেকচার দিও না। 2 দিনের পোলা, নাক টিপলে দুধ পড়ে, সে আসছে আমাকে ভাষণ শোনাচ্ছে। অন্য জায়গায় যেয়ে ভাষণ দিও। ভালো ভালোই তুমি কি যাবে, না আমি দারোয়ান ডেকে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব? থাক, আপনারা দারোয়ান ডাকতে হবে না, দারোয়ান ডেকে আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে হবে না। আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে আমি আপনাকে একটা কথা বলছি, কান খুলে শুনে রাখেন। আজকের পর থেকে জমিলা ভাবির দিকে যদি কোনো কুনজরে তাকাইছেন বা কুপ্রস্তাব দিয়েছেন, আমি আপনার ওই দূরে চোখ আছে না, চোখ উপড়ে ফেলবো। কথাটা মাথায় রাখবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। স্যার, এই মুরাদ তো আবারও আপনাকে অপমান করে গেল। আপনি কিছু বলবেন না? বলবো। কথায় আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। দাঁড়াও। হ্যালো সুমন, আমার 2 কেজি গরুর মাংস আর 2 কেজি শুকুরের মাংস লাগবে। কোথায় পাবে, কিভাবে পাবে আমি জানি না। যেখান থেকে পারো ঢাকা শহর দরকার হলে তন্ন তন্ন করে খুঁজে নিয়ে আসবে। 2 ঘন্টার মধ্যে আমার বাসায় আসবে, ঠিক আছে? দ্যাটস ইট। চলো, মুডটাই খারাপ করে দিল, আর বাইরে যাব না। কি ব্যাপার সুমন, তোমার এত দেরি হলো কেন? স্যার, গরুর মাংস সব জায়গায় পাওয়া যায় স্যার, কিন্তু স্যার এই শুয়োরের মাংস খোঁজ দে স্যার পুরা ঢাকা শহর তন্ন ভিন্ন করে ফেলছি স্যার, কিন্তু এই শুয়োরের মাংস পাওয়া যায় স্যার কত কঠিন। অবশেষে স্যার পুরান ঢাকায় যায় শুয়োরের মাংস পাইছি স্যার। এই যে শুয়োরের মাংস স্যার, এইটা শুয়োরের মাংস স্যার। আচ্ছা খোলো দেখি। হ্যাঁ, মাংস কালো আর চর্বিযুক্ত, এটাই শুয়োরের মাংস। আচ্ছা দেখি ওইটা। এই যে স্যার, একদম টাটকা স্যার। আরে তুমি তো দেখি সিনার মাংস আনছো। আমি সিনার মাংস খুব পছন্দ করি, আমার তো লোভ ধরাই দিলা। আচ্ছা রাখো। স্যার, আপনি গরুর মাংস বাদ দিয়ে শুয়োরের মাংস কবে থেকে খাওয়া শুরু করছেন? সুবন, শুয়োরের মাংস আমরা সবাই প্রতিনিয়ত খাচ্ছি। তুমি জানো না হাদিসে কি বলেছে? একবার শুয়োরের মাংস খেতে না করেছে আর সুদ ঘুষ 70 বার খেতে না করেছে। অথচ দেখো আমরা সবাই কিন্তু সুদ আর ঘুষ খাচ্ছি, প্রতিনিয়ত খাচ্ছি। ও স্যার, এবার বুঝতে পারছি এই গরুর মাংস আর এই শুয়োরের মাংস মিলে কি বিরিয়ানি রান্না করবেন না পোলাও রান্না করবেন? সুমন, আমি এটা বিরিয়ানিও করব না, এটা পোলাও হবে না। এটা যে জন্য এনেছি সেটা তোমাকে বলছি। শোনো, শুয়োরের মাংস মসজিদের বারান্দায় রেখে আসবে, আর গরুর মাংস হিন্দুদের মন্দিরের বারান্দায় রেখে আসবে। স্যার, তাইলে তো এলাকার মধ্যে বিশাল বড় ঝামেলা হয়ে যাবো স্যার। কাজটা এমনভাবে করতে হবে কাক পক্ষীও যেন টের না পায়। আমার কিন্তু অনেক শিষ্য ছিল, সেখান থেকে বেছে বেছে আমি তোমাকেই সিলেক্ট করেছি, আর আমি জানি কাজটা তুমি করতে পারবে। ঠিক আছে? আর শোনো, এটা হচ্ছে এমন একটা মেডিসিন যেটার কার্যক্রম শুরু হলেই তুমি টের পাবে। যাও এখন। জি স্যার, আমি এখনো যাই সবকিছু জায়গা মতো রেখে দিতেছি স্যার। ঠিক আছে। আমরা হিন্দু দেখে কি তোর দরাই নাকি? হ্যাঁ, আরে আমগো মন্দিরে গরু মাংস বলায়া আমগো মন্দিরে অপবিত্র করে ফেলাইছে। এই গণেশ কাকা, মিথ্যা কথা বলবেন না। আমরা কেউ আপনাদের মন্দিরে গরুর মাংস ফালাইনি, বরঞ্চ আপনারা এই যে অপবিত্র শুয়োরের মাংস আমাদের মসজিদে ফালাইছেন। কেন ফালাইছেন? উত্তর দেন। কোনো কথা নয়, এই জাতের বিশ্বাস করা যায় না, কাল ছাপড়ে বিশ্বাস করা যায়। এরা সারা জীবন আমাদের জঙ্গি বানাইছে। এরা সংখ্যালঘু না, এরা দেশের শত্রু।
দেখো জমিলা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তবে তোমাকে আমি একটা কথা দিচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। আমি মুসলমান ছিলাম, মুসলমান আছি। আমি ওই হিন্দু বেটাদেরকে দেখে নেব। ঝামেলা, ওঠো, মাদ্দার সাহেব তোমার সাথে একটু কথা বলবে। আসো, আমার সাথে আসো, আসো। যে কারণে তোমাকে এখানে ডেকে এনেছি, মাদ্দার সাহেব তোমাকে খুব পছন্দ করে। আর গ্রামের যে অবস্থা, হিন্দু মুসলমান দাঙ্গা হাঙ্গামা লেগে গেছে, এখন তুমি নিরাপত্তা। মাদ্দার সাহেব যেহেতু পছন্দ করে, তার 6 নম্বর বিবি হিসেবে তোমাকে মেনে নিতে চাচ্ছে। আমি বলি কি, তুমি মাদ্দার সাহেবের কথায় রাজি হয়ে যাও, এতে তোমার মঙ্গলই হবে। ও আচ্ছা, তার মানে এই জন্য এই দাঙ্গা হাঙ্গামা। এখন বুঝতে পেরেছি, শুধুমাত্র আমাকে পাওয়ার জন্য এত দাঙ্গা হাঙ্গামা। তুমি এসব কি বলছো? আমার আপনাকে বোঝানোর মতো কোনো ক্ষমতা নেই, তবে এতটুকু বুঝতে পারছি, আপনি আমাকে পাওয়ার জন্য হিন্দু মুসলমানের ভিতরে দাঙ্গা হাঙ্গামা লাগিয়েছেন। আচ্ছা, এর জন্য কি এত মানুষ আন্দোলনে গিয়েছে, আন্দোলনে গিয়ে স্বাধীনতা চেয়েছে? জানেন, আমার স্বামী আন্দোলনে যাওয়ার আগে আমাকে কি বলে গিয়েছিল? যে আমি চাই মুক্তভাবে বাঁচতে, আমি বাক স্বাধীনতা চাই, ব্যক্তি স্বাধীনতা চাই। কিন্তু আপনাদের মতো কিছু কাপুরুষের জন্য কোনো মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারে না। আজকে শুধুমাত্র আপনার কারণে 5টি জীবন ধ্বংস হয়ে গেল। আপনি কি পারবেন তাদের জীবনের মূল্য দিতে, তাদের পরিবারের দায়ভার নিতে? পারবেন না। আপনারা কি পারেন জানেন? দূর থেকে শুধুমাত্র তালি বাজাতে। এই যে এতগুলা মানুষের পরিবার যেভাবে দুঃখে দুঃখে কান্না করতেছে, এগুলো শুনলে না আপনাদের মনে আনন্দ জাগে। শুনেছি শুধুমাত্র একটা মেয়ের জন্য অনেক রাজার রাজত্ব ধ্বংস হয়ে গেছে। আপনিও কিন্তু একই পথে পাও দিচ্ছেন। শুধুমাত্র আমার জন্য এতগুলা মানুষের জীবন আজকে শেষ হয়ে গেল। এখনো সময় আছে, মৃত্যুকে ভয় করুন।